দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের আলোচনা করি, সেই বিষয়ের ভবিষ্যৎ পরম্পরা ইতিবাচক বা নেতিবাচক কোন দিকে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় ডিসেম্বরে নির্বাচন কতটা সম্ভব, এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি আজ যুক্ত আছেন। আমরা শুরুতেই অতিথিদের সাথে পরিচয় হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। তার পাশেই রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। দর্শক আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। নির্বাচন ইস্যুতে অনড় অবস্থানে বিএনপি, যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় দলটি। তাদের দাবি একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোভাবেই দেশে স্থিতিশীলতা ফিরবে না, আর এই লক্ষ্য পূরণে প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। এরই মধ্যে যোগাযোগ করা হচ্ছে যুগপৎ আন্দোলনে থাকা সঙ্গীদের সাথে। বিশেষ প্রতিনিধি মারুফা রহমানের প্রতিবেদনটি আমরা দেখব। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে ভেসে আসা নির্বাচনের সময়সীমা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এদিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি চাই ডিসেম্বরের মধ্যেই হোক নির্বাচন। এই দাবি বাস্তবায়নে ইতিমধ্যেই বিএনপির প্রস্তুতি চলছে আন্দোলনের রাজপথের। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বসে স্পষ্ট তারিখ চাইবে। বলেন, রাজনৈতিক সংকটের এবং দেশে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র সমাধান নির্বাচনের সময়সূচি। প্রধান উপদেষ্টা বারবার বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলব। এটাতে আমরা আশান্বিত হচ্ছি। নির্বাচনের জন্য আমরা 17টা বছর রাস্তায় লড়াই করছি। আমাদের হাজার হাজার কর্মী জেলে গেছে, হাজার হাজার কর্মী মারা গেছে। সমস্ত কিছু মিলেই আমরা নির্বাচনকে আশা করছি যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, যেহেতু তিনি আমাদেরকে আশারা তিনি দেখাইছেন। কারণ আশা জাগানোর পরে যদি এখন কেউ বলে যে ডিসেম্বর জুন মাসে হবে, আমি ভাবতেছি যেটা এপ্রিল মে জুন জুলাই বর্ষার মাস, বৃষ্টি হবে, তখন ওই সময় কি ইলেকশন করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দীর্ঘ সংস্কারের ছলে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করলে বসে থাকবে না গণতান্ত্রিক ধারার দলগুলো। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে আসতেছে তাদের সাথে তো আমাদের কোনো দ্বিমত আমি দেখি নাই এখন পর্যন্ত। আমরা তো জুন মাসে বুঝবো যে আসলে কি আমরা ডিসেম্বরে নির্বাচন পাচ্ছি কি পাচ্ছি না। এটা আমি বলতে পারি আমাদের যে আন্দোলন গত 17 বছর থেকে, সে আন্দোলন কিন্তু আরো বেগবান হবে যদি যথাযথভাবে যথাসময়ে নির্বাচন না দেয়। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকারের কাজ শুধু প্রাসঙ্গিক সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। দীর্ঘমেয়াদী বা বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়াই শ্রেয়। কিন্তু রাজনৈতিক মঞ্চে ভিন্ন মত আছে। জাতীয় নাগরিক পার্টি সহ কিছু দল চায় বর্তমান অন্তর্বর্তী প্রশাসনই যেন সব সংস্কার শেষ করে যায়। তাই সবার চোখ এখন প্রধান উপদেষ্টার দিকে, আগামীর রাজনৈতিক বৈঠকের দিকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম। ঈদের ছুটির পর যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে শক্ত অবস্থানে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির দিক থেকে। ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া রাজনৈতিক দলগুলোর নিজস্ব অভিমত ও প্রস্তাবনার ভিন্নতায় সময় ব্যয় হচ্ছে আলোচনার মধ্যেই। যদিও সংস্কার না নির্বাচন কোনটি আগে সেটি নিয়েও দ্বিধাবিভক্তি আছে বিদ্যমান রাজনীতিতে। এমন পরিস্থিতিকে সামনে রেখে শুরু করছে আজকের আলোচনা, ডিসেম্বরে নির্বাচন কতটা সম্ভব এই বিষয়ে। আমি শুরুতেই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়ের যে শুরুটা ছিল, নির্বাচন আয়োজনের বিষয়ে কিছুটা নমনীয় ছিল বিএনপি। হঠাৎ করেই আসছে ডিসেম্বরে ভোটের ব্যাপারে শক্ত অবস্থানে কেন যাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য শক্ত অবস্থানে যাচ্ছি। আমরা কিন্তু নির্বাচনের বিষয়টাকে নিয়ে গত 17 বছরই আন্দোলন করেছি। 17 বছরই আমরা বলেছি যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই,
যেটা জনগণের চাওয়া এবং জনগণের ভোটের মধ্য দিয়ে একটি সংসদ প্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটা কিন্তু আজকে নতুন কোনো বক্তব্য বা স্লোগান না। আর ডিসেম্বরে নির্বাচন এই জন্যেই সম্ভব যে সরকারের সকল যে অঙ্গগুলো তারাও কিন্তু আমার মনে হয় যে ডিসেম্বরের নির্বাচনেই চিন্তা করছে। কারণ আপনার এখানে আসার আগে আমি বাসায় যখন টেলিভিশনের স্ক্রল দেখছিলাম তখন দেখলাম যে এই এপ্রিলের 16 তারিখে নির্বাচন কমিশনও ব্যালট পেপার ছাপানোর জন্য সরকারি প্রেসগুলোর সাথে বৈঠকে বসবে, অর্থাৎ তারাও প্রস্তুতি শুরু করেছে। এখন ডিসেম্বরের নির্বাচনের জন্য এখনো 8 মাস বাকি আছে। ডিসেম্বর কিন্তু একেবারেই সামনে না, নিকটে না, এখনো 8 মাস বাকি। তার জন্যে আমাদের এখন যেটা দরকার হবে সেটা হলো যে একটা জাতীয় ঐক্যের দরকার হবে, ঐক্যমত্যের দরকার হবে। হ্যাঁ, আমাদের নির্বাচন লাগবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলে মিলে 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে সকলে মিলেই কিন্তু তাকে আমরা বসিয়েছি এবং আমরা সমর্থন দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা ওনাকে সময় দিয়েছি, সময় দিচ্ছি। ডিসেম্বরের নির্বাচন যদি আমরা চাই তাহলেও কিন্তু প্রায় কাছাকাছি 1.5 বছর সময় উনি পাচ্ছেন। আমরা তো এর আগেও দেখেছি যে 3 মাসের মধ্যেও সফল নির্বাচন 91, 96, 2008-এ করতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকারগুলো। উনিও পারবেন। তবে আমরা এই জন্যেই সময় দিচ্ছি যে যেহেতু এখন কিছু সংস্কারের প্রশ্ন আসছে, বিশেষ করে আমাদের দল রাজপথের সকল রাজনৈতিক দলকে নিয়ে কিন্তু, আন্দোলনরত সকল দলকে নিয়ে কিন্তু আমরা একটা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি যে এইভাবে রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্রকে মেরামত করতে হবে এবং গণতন্ত্রকে যদি আমরা সেভাবে চর্চা করতে যাই এবং রাষ্ট্রটাকে মেরামত করতে চাই তাহলে অনেকগুলো সংস্কার দরকার হবে। এবং সেজন্য আমরা কিন্তু 31 দফা সংস্কার কর্মসূচি জাতির সামনে হাজির করেছি আরও 2-2.5 বছর আগে। অতএব এই যে সংস্কার ছাড়া এখন রাষ্ট্র এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর সেজন্যই কিন্তু 3 মাস না, 6 মাস না, আমরা চাচ্ছি যে আগামী ডিসেম্বর, তার মানে প্রায় কাছাকাছি 1.5 বছরের মধ্যে নির্বাচনটা হোক। এখন কেউ কেউ হয়তো চাইতে পারেন, আপনার প্রতিবেদনেই দেখলাম, এমনিও পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে, যে কোনো রাজনৈতিক দল তারা সম্পূর্ণ সংস্কার শেষ করে নির্বাচন চাচ্ছেন। আহমেদ আজম খান, আমরা সংস্কারের বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা একটু সেই প্রশ্নটি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আপনার কাছে জানতে চাই, আপাতত সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের ব্যাপারে একমাত্র সোচ্চার দল হিসেবে বিএনপিকেই দেখা যাচ্ছে আপাতত, বাকি দলগুলো সেভাবে আলোচনা করছে না কেন? ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনার প্রশ্নের সরাসরি উত্তর জানতে চাইলে বলবো যে আপনার প্রশ্নের মধ্যেই যথেষ্ট তথ্যের কি বলে যে ভিত্তি আছে কিনা সেটা আপনি আবার ভেবে দেখবেন। কারণ হচ্ছে যে অন্যান্য দলগুলো কি চাইছে সে সম্পর্কে পরিষ্কার বক্তব্য তাদের দলগতভাবে আছে। আপনার এখানে টক শোতেও বহুবার আমি এটা বলে গিয়েছি, আমাদের দল আছে গণসংহতি আন্দোলন এবং আমাদের মঞ্চ এই প্রশ্নে আমরা প্রায় কাছাকাছি অবস্থানের মধ্যে আছি। সেটা হচ্ছে যে আমরা বলেছি যে সংস্কার এবং নির্বাচন কোনো বিপরীত ব্যাপার নয়, মুখোমুখি ব্যাপার নয়। আমাদের সংস্কার করতে হবে, নির্বাচনও করতে হবে। নির্বাচনের জন্যই সংস্কার দরকার। আবার সংস্কার যদি আপনি সম্পন্ন করতে চান, শেষ করতে চান, মানে শেষ করতে চান এই অর্থে যে সংস্কারগুলোকে সাংবিধানিকভাবে সমস্ত দিক থেকে আপনাকে এটাকে যাকে বলে চূড়ান্ত করতে চান, তাহলে আপনাকে একটা নির্বাচিত সংসদ লাগবে। আপনি সংস্কার করলেই তো এটা আইনগত এবং পদ্ধতিগত দিক থেকে চূড়ান্ত হয়ে যাচ্ছে না, কেননা এখানে তো একটা পার্লামেন্ট বলে একটা জিনিস লাগবে, জনগণের প্রতিনিধিত্ব, সেখানে র্যাটিফাইড হবে। সেটা না হলে তো এটার যে প্রসেসটা সেই প্রসেসটা যায় না। এমনকি যদি আপনি একটা গণপরিষদও করেন, ধরেন আপনি একটা সমস্ত সংবিধান, রাষ্ট্র, পুরো ব্যবস্থাটাকে ভেঙে নতুন করে গড়বেন,
নতুন করে গড়তে গেলেও কিন্তু আপনাকে শেষ পর্যন্ত একটা পার্লামেন্ট লাগবে, সব কিছু সেই পার্লামেন্টের জনগণের প্রতিনিধিত্বের দ্বারাই আপনাকে শেষ করতে হবে, যে কোনো রিপাবলিকে এটাই সাধারণ নিয়ম। তাহলে রিপাবলিক মানেই হচ্ছে জনগণের হাতে ক্ষমতা। তো সেদিক থেকে এই জায়গাটা মানে আমরা বলেছি যে নির্বাচনের জন্য সংস্কার দরকার, সংস্কার চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার, এবং দুইটাকে যদি পরস্পর মুখোমুখি করা হয় সেটা অত্যন্ত ভুল এবং সেটা সংকীর্ণ স্বার্থে বসিত হবে, এর সাথে জাতীয় স্বার্থের সম্পর্ক নেই। এখন আসেন যে আমরা রোড ম্যাপ বলেছি, আমরা বারবার বলেছি যে সংস্কার এবং নির্বাচনের একটা রোড ম্যাপ গভর্নমেন্ট দিবে। এখন গভর্নমেন্ট কাছ থেকে আমরা যখন বলে আসছিলাম তখন আমরা যেভাবে প্রত্যাশা করেছি সময়ের দিক থেকে যে তারা গুরুত্বপূর্ণ 6টি বিষয়ে সংস্কার কমিশন গঠন করেছেন, তারা রিপোর্ট দিবেন, তারা রিপোর্ট দিলেই এখন যেটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে গেছেন এটা সরকারের নিজস্ব আইডিয়া হয়েছে, এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম যে এই স্টেক হোল্ডাররা যতগুলো বিষয়ে ঐক্যমত্যে আসেন সেটা হচ্ছে জাতীয় সনদ, সবাই যে বিষয়ে একমত, অনেকগুলো বিষয়ে একটা আংশিক ঐক্যমত্য থাকবে, অনেকগুলো বিষয়ে দ্বিমতই থেকে যাবে। হয়তো এই ঐক্যমত্য কমিশন একটা নির্দিষ্ট সময় নিতে পারেন, যেটা তারা নিয়েছেন, 3 মাস সময় তারা চেয়েছেন এবং চলছে, আলাপ আলোচনা চলছে। এই সময়কালের মধ্যে যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে সেগুলোতে হয়তো আরও কিছু ঐক্যমত্য হতে পারে, তো যেগুলোতে ঐক্যমত্য হবে এটা হচ্ছে জাতীয় সনদ। আর যেগুলোতে পার্থক্য আছে এটা নিরসনের পদ্ধতি কি? নিরসনের পদ্ধতি হচ্ছে এইটা নিয়ে আপনি যার যার দল জনগণের কাছে যাবে, জনগণ যেটাকে ঠিক মনে করে সেটাকে বেশি ভোট দিয়ে তারপর তারা সেটাকে শক্তিশালী করবে। কাজেই আমাদের যা কিছু ঐক্যমত্য হচ্ছে সেটা হবে জাতীয় সনদ, এবং এরকম একটা জাতীয় সনদ আইন কিংবা অর্ডিন্যান্স করা যেতে পারে যেটা এই রকম জায়গা থেকে যে আগামী সংসদ, আগামী নির্বাচন এই জাতীয় সনদটাকে বাস্তবায়ন করবে। এখন এর মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে সাংবিধানিক, যেটা আসলে সংসদে আপনাকে করতে হবে, সংবিধান বদল আপনি এই কি বলে নির্বাহী আদেশে করতে পারেন না। আরেকটা হচ্ছে আপনার অন্যান্য ক্ষেত্রে যত সংস্কার আছে সংবিধানের বাইরে, সেই সব সংস্কারের ক্ষেত্রে আপনি কতগুলো নির্বাহী আদেশেই সংস্কারগুলোকে সম্পন্ন করতে পারেন, যেগুলোতে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। তাহলে ইলেকশনের আগেই আমরা অন্যান্য সকল ক্ষেত্রে সংস্কার নির্বাহী আদেশে পেতে পারি, অন্যদিকে আমরা কনস্টিটিউশন চেঞ্জের জন্য আমরা ইলেকশন যেতে পারি, এবং ইলেকশনের মধ্য দিয়ে যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কনস্টিটিউশনের যথাযথ সংস্কারটা করা হয়, সেটাই হবে জাতীয় সনদ সংস্কার অধ্যাদেশ কিংবা একটা আইন। এই জায়গাটাতে আমরা যাব। এখন ধরেন এই যে সংস্কারও করলেন, এখানেও আরেকটা প্রশ্ন আছে, আমরা এটাও বলেছি যে আমাদের দিক থেকে প্রস্তাব আছে, সেটা আমি পরে একটু বিস্তার করব, যে এই সংসদটার কি নামে আপনি ডাকবেন। এই সংসদকে যদি সংবিধান সংস্কার এত মৌলিক ধরনের সংস্কার আপনি যেহেতু এই সংসদে করতে যাবেন, সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা ভালো, সেদিক থেকে এটাকে সংস্কার পরিষদ কিংবা সংস্কার সভার নির্বাচন, সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে দেখা দরকার। তাহলে একই সাথে আমরা সরকারও গঠন করতে পারছি, অন্যদিকে জনগণের ম্যান্ডেট নিয়েই সংস্কারটাকে করছি, সেই পদ্ধতিগত জায়গাটাও আলোচনার বিষয় হতে পারে। এখন যা কিছু হবে ইলেকশন ডেট থেকে শুরু করে এই যে আপনার সংস্কার বিষয়, এটা তো একটা কনসেনসাসের ভিত্তিতে হওয়া দরকার। পদ্ধতিটা কি? সবাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, সুতরাং আপনি একা ঠিক করে ফেলতে পারেন না, কেউ একা ঠিক করে ফেলতে পারে না যে এটাই করতে হবে। সেখানে আলাপ আলোচনার জায়গায় যাবে, মত পার্থক্য যা আছে সেটা জনগণের কাছে যেতে হবে এবং সেটার মধ্যে নির্বাচনের মধ্যে সম্পন্ন করতে হবে। এর বাইরের প্রক্রিয়াটা কিন্তু অন্যরকম। বাইরের প্রক্রিয়া মানেই হচ্ছে পার্থক্য, সেখান থেকে যদি রাস্তায় নামে তাহলে দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনা, এমনকি এই যে ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য আমাদের দরকার ফর দি ট্রানজিশন, সেটাও ভেঙে পড়ার উপক্রম হওয়ার ঝুঁকি তৈরি হওয়া। সুতরাং এই সবগুলো জায়গা থেকে আমরা শুরু থেকে 5ই আগস্টের পর থেকে বলে আসছি, ন্যূনতম জাতীয় ঐক্য আমাদের শর্ত হওয়া উচিত। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যাতে জাতীয় ঐক্যকে ছাপিয়ে না চলে যায়, ঐক্যকে ভেঙে না ফলে, ফ্যাসিবাদীদেরকে সহায়তা না দেয়, এবং কনসেনসাস শুড বি দ্য বেসিস। এবং কনসেনসাস থেকে যে পার্থক্যটা থাকবে সেটা জনগণ ডিসাইড করবে, জনগণকে ঐক্যবদ্ধ করেই আমাদেরকে সেই ব্যবস্থার মীমাংসা করতে হবে। সো এই পদ্ধতির বিষয়গুলো এখনো পর্যন্ত চলমান। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইতিমধ্যে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনকে তারা ভাবছেন। এটা তার একাধিক ইন্টারভিউতে উনি বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি সর্বশেষ ভাষণে বলেছেন। কাজেই নির্বাচন নিয়ে সংশয় যারা প্রকাশ করছেন সেটা তারা করতে পারেন।
আমরা তো সরকারের দিক থেকে কোনো সংশয়ের এখনো কোনো ইয়ে পাচ্ছি না। তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন। এখন সেখানেও একটা রাজনৈতিক দলগুলো তাদের অভিমত দেবে এবং সেইখান থেকে হয়তো একটা জায়গা আমরা ঠিক করতে পারবো, সেটাও কনসেনসাস হলেই ভালো হয়। যে আমরা কেউ যদি শঙ্কায় মানে এই একটা টোটাল সোশ্যাল মিডিয়া সহ একটা শঙ্কা তোলা হচ্ছে ইলেকশন হবে কি হবে না, এটা আছে এবং সেই আশা আছে থেকে আপনারা টকশো সাবজেক্ট করছেন এবং সেখান থেকেও মানে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এটাকে কীভাবে রেসপন্স করবে সেটা নিয়ে তারা ভাবছে, ফলে এই জিনিসটা ঘটছে। বাট আমাদের মনে হয় যে সংস্কারের পথকে যে ট্র্যাকের মধ্যে আমরা আছি, ঐক্যমত্য কমিশন, ইলেকশন এবং তার আগে আমাদের এই একটা মিনিমাম জাতীয় সনদ যেগুলোতে আমরা একমত হলাম, এই ট্র্যাকটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আর সেক্ষেত্রে আপনি যেভাবে বলছেন আমি খুব সংক্ষেপে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতির কথা বলছে বিএনপি, সবাই মিলে বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার কথা, হঠাৎ করে চাপ সৃষ্টি করা হচ্ছে কি? চাপ সৃষ্টি তো এখন কে কিভাবে দেখছেন সেটা আমি আমাদের দলের দিক থেকে আমাদের কথাটা বলতে পারি। সেটা আমরা বলতে পারি যে আমরা মনে করি যে নির্বাচন সংস্কার এবং নির্বাচনের যে আলোচনাটা ইতিমধ্যে আছে, ইতিমধ্যে এক ধরনের আনঅফিশিয়াল রোড ম্যাপ আছে যে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য তৈরি হবে, জাতীয় সনদ হবে, ইলেকশন হবে। কিন্তু এইটার আরো সুনির্দিষ্ট ঘোষণাটা থাকলে, ডেট মান্থ ইত্যাদি থাকলে পলিটিক্যাল স্টেবিলিটি তৈরি হয়। এই কথাটাও গত 3 মাসে আপনি আমার টকশোতে পাবেন যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ, দ্যাট ইজ ইলেকশন মান্থ ডিক্লেয়ার করা, মানে যদি ডেট এখনই বলতে না পারেন অ্যাটলিস্ট ইলেকশন মান্থ ডিক্লেয়ার করা, এইটা থাকলে পলিটিক্যাল স্টেবিলিটিতে সহায়তা হবে, ফলে এটা ইকোনমিক স্টেবিলিটিতে আমাদেরকে নানানভাবে সাহায্য করবে। আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার মাধ্যমে যে প্রশ্নটি করবে এটি করে আমরা একটু বিরতিতে যেতে চাই। বিএনপি বলছে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোভাবেই দেশে স্থিতিশীলতা আসবে না, কতটা অস্থিতিশীল পরিস্থিতি আছে বলে মনে করেন? দেখুন, অস্থিতিশীল পরিস্থিতি কতটা আছে এটা কিন্তু আমরা পত্রপত্রিকা দেখলে পাই, টেলিভিশনে দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, অস্থিতিশীলতা আছে। আর একটা অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যত এফিশিয়েন্ট হোক না কেন, এই সরকার দীর্ঘস্থায়ী সরকার হতে পারে না। এটা গণতন্ত্রের জন্যে, এটা অর্থনীতির জন্যে, এটা দেশের স্থিতিশীলতার জন্যে। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবে দুর্বল সরকার মনে করি না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনএফিশিয়েন্ট মনে করি না, আমরা অত্যন্ত যোগ্যতর সরকারই মনে করি। তারপরেও এই সরকারটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি কিন্তু অনির্বাচিত সরকার। এজন্যই গণতন্ত্রের যাত্রায় ফিরতে হলে আপনাকে নির্বাচিত সরকারে যেতে হবে, নির্বাচিত সংসদে যেতে হবে। আর সেজন্যে আমরা পরিষ্কার আমাদের কথা প্রথম থেকেই বলে আসছি। ইদানিংকালে আমি আমার কাছে খুব নতুন মনে হয়, আমি চিনিও না, ইদানিংকালে কিছু ইউটিউবার আছে যারা বলতে শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো কাজ করছেন, তিনিই থেকে যান দীর্ঘস্থায়ী, অর্থাৎ আনলিমিটেড টাইমের জন্য, এরকম মানে দীর্ঘ সময় নিয়ে বিনিয়ে এই কথা বলবার চেষ্টা করেন। কিন্তু প্রকাশ্যে আসলে 31 মার্চ ঈদের দিন থেকে এটি খুব বেশি প্রকাশ্যে আসা শুরু করেছে। আমি অনেককে চিনিও না তাদেরকে। তো আমার কথাটা হলো যে উনাকে তো আমরা সকলেই যোগ্য মনে করি, আমরা যোগ্য মনে করি বলেই তো উনি এই সংকটকালে হালটা ধরেছেন, তাই না? তো এখন উনি যদি একটা নিরপেক্ষ নির্বাচন, উনি একটু আগেও আপনার প্রতিবেদনে দেখলাম যে আমরা ইতিহাসের সবচেয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেব এবং সেটা জুন এবং ডিসেম্বরের মধ্যে, তাহলে জুনের নির্বাচন চাওয়াটা তো খুব তাড়াতাড়ি হলো না। উনি তো বলেছেন এটা তো অযৌক্তিকও হলো না। অতএব আমরা মনে করি যে ডিসেম্বরে যদি নির্বাচনটা হয়, সেই ক্ষেত্রেও নির্বাচনের আগে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করা সম্ভব এই 8 মাসে, এটা অসম্ভব কিছু নয়। আর যে সংস্কারগুলো পরের, সেগুলো তো ধারাবাহিকভাবে হবে। 2-1টি রাজনৈতিক দল বলে থাকেন যে নির্বাচনের আগে সংস্কারগুলো শেষ করতে হবে। এই কথাটা কিন্তু
আমিও বুঝতে পারি না, যারা রাজনীতির মাঠে আছেন আমার ধারণা কেউই বুঝতে পারবেন না, কারণ সংস্কার তো শেষ হওয়ার জিনিস না, এটা তো চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। যে সমস্ত উন্নত রাষ্ট্রে 200-300 বছর গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেখানেও সংস্কার চলছেই, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। কাজে সংস্কার শেষ হবে না। যে যারা বলেন যে শেষ করে নির্বাচন, তারা কোন দৃষ্টিকোণ থেকে বলেন এই জবাবটা তারাই ভালো করে দিতে পারবেন। আমরা খুব পরিষ্কার রাজনীতি করি, আমরা মনে করি যে নির্বাচনের জন্যে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো আগামী 8 মাসে সম্ভব, এবং 8 মাস পরে অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত সংসদ সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে এবং সংস্কার চলতে থাকবে। এবং কিছু কিছু সংস্কার, যেটা সম্মানিত আলোচক উনিও বললেন, আমরা সকলেই জানি, যেমন সাংবিধানিক সংস্কার, ও তো অধ্যাদেশ জারি করে হবে না, ওর জন্য তো পার্লামেন্ট দরকার হবে। এরকম অনেক সংস্কার আছে যেগুলো ঐক্যমত্যের দরকার হবে, যেগুলো অধ্যাদেশ জারি করলে সেই সংস্কারগুলো বিতর্কের মধ্যে পড়ে যাবে। কাজেই যেখানে আমাদের গণতান্ত্রিক দেশ, সেখানে আমরা যদি নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্য দিয়ে, তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা যদি একটার পর একটা সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাই, সেটাই তো দেশের জন্যে, অর্থনীতির জন্যে মঙ্গলকর হবে, গণতন্ত্রের জন্যে মঙ্গলকর হবে। কাজে আমি মনে করি যে এই বিতর্ক চলতে থাকবে, এটাও গণতন্ত্রের একটা সৌন্দর্য। গণতন্ত্রের আমরা আবার নতুন করে যাত্রা শুরু করেছি, কিন্তু আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হবে নির্বাচিত সরকার এবং সংসদের মধ্য দিয়ে। আমরা একটা বিরতি নিয়ে এসে আবারও আলোচনা করব। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, ডিসেম্বরে নির্বাচন কতটা সম্ভব এই বিষয়ে। সময় হচ্ছে একটি বিরতির, আরও আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি ডিসেম্বরে নির্বাচন কতটা সম্ভব। আমাদের সাথে অতিথি হিসেবে দুজন যুক্ত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমি এই পর্বে জুনায়েদ সাকি আপনার মাধ্যমে একটু আলোচনা শুরু করতে চাই। ডিসেম্বরে নির্বাচন, এই বিষয়টি নিয়ে বিএনপি যেমন তাদের দাবি জানিয়ে আসছে, আবার নির্বাচন কমিশনও কিন্তু এক ধরনের প্রস্তুতি করছে। আপনি প্রথম পর্বে আলোচনা যেটি বললেন, আপনারাও নির্বাচন এক ধরনের চাচ্ছেন। সবকিছু মিলে এই নির্বাচন কমিশনের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, বিএনপির ডিসেম্বরে নির্বাচনে চাওয়া, কেউ কাউকে আসলে প্রভাবিত করছে বলে মনে করেন কিনা? না, প্রভাবিত তো মানে আমরা পরস্পরের দ্বারা হই, এবং যেটা বলছি যেখানে কনসেনসাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কনসেনসাস ব্রেক করলে সেটা ইতিবাচক নাও হতে পারে, এবং না হওয়ার ঝুঁকি বাড়বে আর কি, মানে সেটা বিপদের ঝুঁকি বাড়াবে। তো সেই জায়গা থেকে ধরুন কনসেনসাসের পক্ষেই থাকবো আমরা, এবং দ্বিমতগুলো জনগণের কাছে নিয়ে যাব। এইটা পদ্ধতিগত দিক থেকে গণতান্ত্রিক, এবং এইটাই মানুষের কাছে মানে শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হওয়ার কথা। এখন ধরুন এক এক রকম মত তো সমাজে বিভিন্ন রকম থাকবে, কিন্তু সেই মতামতগুলো কতটা পদ্ধতিগত দিক থেকে, গণতান্ত্রিক দিক থেকে ন্যায়সঙ্গত হচ্ছে, সেগুলো তো আমাদের ভাবতে হবে। যেমন একটা অন্তর্বর্তী সরকারকালীন সরকার, সেই সরকার আন্দোলনকারী সকল শক্তি স্টেক হোল্ডারের সমর্থনে গঠিত হয়েছে। এখন সেই সরকার কতদিন থাকবে সেটাও তো সবার সমর্থনের ভিত্তিতেই তার তৈরি হওয়া দরকার। এটা তো নিজে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারে না যে আমি আমার টেনিয়র এতটুকু ঠিক করলাম। মানে যদি আমরা 10 জন লোক মিলে আপনাকে সরকার বানাই, তাহলে 10 জন লোকের কনসেনসাসের ভিত্তিতেই আপনার টেনিয়র, আপনার কর্মকাণ্ড, এগুলোর প্রধান ওভারসিংটা হবে। আর ডে টু ডে কাজ তো সরকার চালাবে, তাকে তো সে কারণেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে বলছি যে আমরা এই যে জনগণের অনেকেই মনে করেন যে অন্তর্বর্তী সরকার আরও দীর্ঘ সময় থাকা দরকার, অনেকেই মনে করেন, আমরা ফেসবুকে দেখছি অনেকের মতামত, রাস্তাঘাটেও কখনো কখনো পাই। আবার অনেকেই তো মনে করেন নির্বাচন হওয়া দরকার। সো বিষয়টা তো আসলে জনমতটাতে জনে জনে তৈরি হয় না, জনমত নির্ধারণের একটা পদ্ধতি আছে, সেটা নির্বাচনী। আরেকটা হচ্ছে কখনো কখনো অভ্যুত্থান, বিপ্লব, সেটার মধ্যে দিয়ে। তো সেই জায়গাটা তো একটা পর্ব আমরা পাড়ি দিয়ে এসেছি। এখন কেউ কেউ এটাও ভাবতে পারে যে আরেকটা অভ্যুত্থান, বিপ্লব আমাদের দরকার হতে পারে। আমি পদ্ধতি হিসেবে সেটাকেও আমি নাকচ করে দিচ্ছি না, কিন্তু আপনি কোন জায়গায় দাঁড়াবেন, এই মুহূর্তে কি বাস্তবতায় আছেন, সেই ট্রানজিশনে আমরা বারবার বলছি যে এখনো পর্যন্ত
কনসেনসাসের ভিত্তিতে একটা পলিটিক্যাল ব্যবস্থা, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাটা আমাদের ঐতিহাসিক কর্তব্য, যার মধ্যে আমাদের প্রতিযোগিতা, গণতান্ত্রিক প্রতিযোগিতা, ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে নেবে সেটা নিয়ে যে প্রতিযোগিতা, ওটা তার মধ্যে চলা উচিত। না হলে আমরা কোনো কিছু গড়ে ওঠার আগেই তা মানে আমরা ভেঙে ফেলার উপক্রমে ঘটাবো আর কি। সেই জায়গা থেকে আমাদের বারবার ইয়েটা থাকবে যে এখন সংস্কারের আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপি সহ, বিএনপিকে বলছে যে বিএনপি ওয়ান অফ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তারা তাদের মতামত দিয়েছে। অন্যান্য প্রায় সবগুলো দলই তাদের মতামত ঐকমত্য কমিশনে দিয়ে দিয়েছে। এখন কমন মিনিমামটা বের করা তো খুব কঠিন কাজ না, এবং মানে বেশি সময় লাগারও কথা না, যে এই 10টা কিংবা 20টা প্রশ্নে জাতীয় ঐকমত্য ইতিমধ্যে তৈরি হয়েছে। আর কিছু বিষয়ে আংশিক ঐকমত আছে, অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে। এই পার্থক্যটা হবে, এবং আমরা যেসব বিষয়ে আরও ঐকমত্য হতে পারি কিনা সে নিয়ে একটা আন্তঃপার্টি আলোচনা কিংবা পারস্পরিক আলোচনা, নানা ধরনের আলোচনা এই সময়ের মধ্যে হতে পারে। বাট কোথায় গিয়ে এটা ঠেকে যাবে, যে এর বেশি আর এগোবে না, সেটাও কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ফলে এই জায়গাটাতে আমাদের কনসেনসাসটাকে রক্ষা করা দরকার। যেখানে কনসেনসাস নাই সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি মনে করেন যে কথার কথা যে আমাদের এই প্রস্তাব আছে, এই প্রস্তাব ঐকমত্য হলো না, আমরা সেটা নিয়ে যদি ইলেকশনে পিপলের কাছে যাই এবং পিপল যদি মনে করে যে এটাই হওয়া দরকার এবং তারা আমাদেরকেই বেশি ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেয়, তাহলে তো পার্লামেন্টে সে গিয়ে সেটাই বাস্তবায়িত হবে। সো ওইটারও একটা জায়গা আছে কিন্তু। ফলে আপনাকে তো কোনো একটা পদ্ধতি বের করতে হবে যে কিভাবে আপনি একটা জিনিসের মানে সলিউশন করবেন, আপনি কীভাবে উত্তরণটা ঘটাবেন। ফলে ঐকমত্য আর পার্থক্য নিয়ে জনগণের কাছে যাওয়া, এইটা হচ্ছে এই মুহূর্তের বাস্তবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এমনকি রাজনৈতিক সংগ্রামেরও নতুন করে যদি কোনো সূচনা ঘটে, সেটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই ঘটবে। এর বাইরে জোর করে কিছু ঘটাতে যাওয়াটা খুব এফেক্টিভ কিছু হবে না। আর যেটা বললাম যে পদ্ধতিগতভাবে এই গভর্নমেন্টের টেনিয়ার, এটা হয়তো আপনি প্রশ্ন করেন না, কিন্তু যে সোশ্যাল মিডিয়া আলোচনা চলছে, দ্যাট ইজ অলসো এ ম্যাটার অফ, ওইটাও কিন্তু কনসেনসাসের একটা বিষয়, সমঝোতার বিষয়। কারণ এই সরকারটি গঠিত হয়েছে সকলের সমর্থনের ভিত্তিতে। 1, 2 হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি রিপিটেডলি যে জায়গাটাতে বলেছেন ডিসেম্বর থেকে জানুয়ারি, আমার মনে হয় যে তিনি তার এই যে একটা তার যে বৈশ্বিক ভাবমূর্তি, তিনি যে মানে তার জীবনের যে বড় অর্জন, এই ট্রানজিশনটা কমপ্লিট করার ব্যাপারে তিনি অধিকতর আগ্রহী হবেন। অর্থাৎ বাংলাদেশে একটা সত্যিকার এবং তুলনামূলক শান্তিপূর্ণ এরকম একটা অভ্যুত্থান উত্তর কালে একটা শান্তিপূর্ণ সকলের ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে সক্ষম হলেন। এই সাফল্যটা, এটা তার যেমন একটা, তার নেতৃত্বাধীন পুরো এই অ্যাডভাইজারি কাউন্সিল থেকে শুরু করে গভর্নমেন্টের একটা সাফল্য হিসেবে আসবে, এবং এই দৃষ্টান্তটা বাংলাদেশের জন্য দরকার। কারণ আমরা তো অনেক ক্ষেত্রে সাফল্য খুব বেশি অর্জন করতে পারি না, তো সেইটা খুব দরকার যে ট্রানজিশনটা হচ্ছে। আর এগেইন টেনিউর ইজ, এটা কোনো আলোচনার যারা তাদের সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নেবেন। যে আমরা একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে জানতে চাই যে ইসি বলছে ডিসেম্বরে ভোট হলে তার আগে পুলিশ ও প্রশাসনের স্থিতিশীল অবস্থা আসবে, কমিশনটির এমন প্রত্যাশা বিদ্যমান পরিস্থিতিতে কতটা বাস্তবসম্মত? প্রত্যাশা তো থাকতেই হবে, যতক্ষণ শ্বাস ঠিক ততক্ষণই আস, তাই না? প্রত্যাশা তো থাকতেই হবে। আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয়, তাহলে ইসি যদি এই প্রত্যাশাটাই না করে, তাহলে কিসের ভিত্তিতে ইসি এগিয়ে যাবে? কাজেই প্রশাসন এবং পুলিশ দুটোই আরো শক্তিশালী হবে। ইসির কিন্তু সেরকম কোনো উদাহরণ কি আপনার কাছে আছে যে শক্তিশালী হয়েছে? খুব সাম্প্রতিক যদি একটি ঘটনা বলি, ফিলিস্তিন ইস্যুতে পূর্ব ঘোষিত কর্মকাণ্ডগুলো কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট সহ বেশ কয়েকটি 6টি জেলায় প্রায় 22টি থেকে 25টির মতো শোরুম, দোকানে হামলা চালানো হচ্ছে, যেগুলো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেটি থামানো সম্ভব হয়নি। তাহলে পুলিশ কিভাবে শক্তিশালী অবস্থান অর্জন করলো বর্তমান পরিস্থিতিতে? বর্তমান পরিস্থিতিতে পুলিশ সবটুকু সামর্থ্য অর্জন করেছে বা শক্তিশালী হয়েছে, এটা কিন্তু নির্বাচন কমিশনও বলেনি, আমিও বলিনি। অর্থাৎ নির্বাচন কমিশনের প্রত্যাশা যে আগামী ডিসেম্বর আরও 8 মাস বাকি, এর মধ্যে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তাদের যে কাঠামো ভেঙে পড়েছিল, আস্তে আস্তে তারা মোটামুটি একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এটা আমাদেরও সেই প্রত্যাশা, সকল রাজনৈতিক দল এবং পুরো জাতিরও প্রত্যাশা। কারণ
পুলিশকে শক্তিশালী হতেই হবে, কারণ পুলিশ যদিও বেতনের বিনিময়ে চাকরি করে, তারপরেও আপনি পুলিশ ছাড়া কিন্তু 1 ঘন্টাও চলতে পারবেন না, আইন শৃঙ্খলা বাহিনী লণ্ডভণ্ড হয়ে যাবে। অতএব জাতির প্রশ্নেই, রাষ্ট্রের প্রশ্নেই পুলিশকে শক্তিশালী হতে হবে। তার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমরা রাজনৈতিক দল করব, সরকারের দিক থেকে সেই শক্তিশালীকরণের প্রক্রিয়াটি অব্যাহত থাকবে, বা পুলিশের ভেতরে শক্তিশালী করার প্রশ্নে যদি কিছু সংস্কারও প্রয়োজন হয় সেটাও করবে। ঠিক সিভিল প্রশাসনের ক্ষেত্রে একই বিষয়, যে এই নির্বাচনের বড় ভূমিকাটাই তো রাখবে সিভিল প্রশাসন। কাজে সিভিল প্রশাসনকেও সেভাবে যদি এই আগামী 8 মাসে তারা যদি শক্তিশালী না হয়, তারা যদি সেইভাবে সেট আপ না করতে পারে সরকার, তাহলে তো নির্বাচনটা সঠিকভাবে সরকারের উদ্দেশ্য মতো যে একটি ঐতিহাসিক, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করব, সেটা পারবে না। অতএব সরকারেরও প্রচেষ্টা থাকতে হবে, প্রশাসনেরও প্রচেষ্টা থাকতে হবে। সেই ক্ষেত্রে যারা প্রশাসনের ভেতরে বা পুলিশ প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের ভূত লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে নতুনদেরকে জায়গা করে দিতে হবে, যাতে করে শক্তিশালীকরণের জন্য তারা ভূমিকা রাখতে পারে। এইভাবে পুলিশ এবং সিভিল প্রশাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। যেমন আপনার বিচার বিভাগকে যেভাবে বিচার বিভাগ ভেঙে পড়েছিল, এখন কিন্তু তারা দাঁড়াবার চেষ্টা করছে। এখন যে চিফ জাস্টিস আছেন, তার নেতৃত্বে কিন্তু বিচার বিভাগ সারা দেশে কিন্তু জেগে উঠবার চেষ্টা করছে। তো সকলেরই চেষ্টা, নিজস্ব চেষ্টা থাকতে হবে, সরকারের সাংঘাতিক রকমের পৃষ্ঠপোষকতা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করব। আপনি যে ঘটনাগুলোর কথা বলেছেন, সেই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলো আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এই ঘটনাগুলোকে পুলিশ সামাল দিতে পারে নাই। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশে পারে নাই। আসলে এমন সাম্প্রতিককালে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে আমাদের মতো মুসলিম রাষ্ট্রগুলোতে যে তুলপাড় শুরু হয়ে গেছে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। সেই ক্ষেত্রে পুলিশ এই বিষয়টা সামাল দিতে পারেনি। এটা আমাদের সকলে মিলেই এটাকে সামাল দিতে হবে, উপায় নেই, আমাদের সকলে মিলে দিতে হবে। তো এই ক্ষেত্রে পুলিশ যেটুকু পেরেছে, ওইখান থেকে পুলিশকে আরও অভিজ্ঞতা নিয়ে শক্তি সঞ্চয় করে ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করানোর জন্য তাদের কাজ করতে হবে। সেদিক থেকে সরকার সেই ব্যবস্থাগুলো নেবেন। এবং আমি মনে করি যে পুলিশ এবং সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এই প্রতিষ্ঠানগুলো আগামী 8 মাসের মধ্যে তারা তাদের নিজস্ব চেষ্টায়, সরকারের চেষ্টায়, রাজনৈতিক দলগুলোর সহায়তায় আশা করি একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে। আমি বলবো না যে একেবারে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে, কারণ 15 বছরে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, 15 বছর না 17 বছরে, যে আপনি 1-2 বছরে একেবারে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে, এটা আপনিও আশা করতে পারেন না, আমিও আশা করতে পারি না। কিন্তু একটা পর্যায় পর্যন্ত দাঁড়ালে আমরা আস্তে 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 এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যখনই গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে, গণতন্ত্রের চর্চা শুরু হবে, সবার ভেতরে যখন জবাবদিহিতা শুরু হবে, ওই সিভিল প্রশাসনের ভেতরে, পুলিশের ভেতরে, রাজনৈতিক দলগুলোর ভেতরে, সংসদ সদস্যের ভেতরে, ওই সরকারের ভেতরে, সকল পর্যায়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভেতরে, এমনকি বিচার বিভাগের উপর যখন সকলের ভেতরে জবাবদিহিতা তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু আস্তে আস্তে সকল প্রতিষ্ঠানগুলোই দাঁড়িয়ে যাবে। জি, আমরা আবার একটি বিরতি নিতে চাই, ফিরবো আর আলোচনা করবো। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আলোচনা হচ্ছে, ডিসেম্বরের নির্বাচন কতটা সম্ভব এই বিষয়ে বিরতির সময় হচ্ছে, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন কতটা সম্ভব এই বিষয়ে আমরা আলোচনায় দ্রুত ফিরতে চাই। জনাব জুনায়েদ সাকি, আপনার মাধ্যমে এই পর্বের আলোচনা শুরু করছি।
আপনি প্রথম পর্বের আলোচনায় বলেছেন এক ধরনের মতবিরোধের কথা, যে কেউ যেন কাউকে মুখোমুখি না করে, সেখানে এক ধরনের স্বার্থ আছে। প্রশ্নটি হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার, বিপরীতে আবার নির্বাচন, মুখোমুখি এই দুটো যে অবস্থান, ঐক্য কিভাবে আসতে পারে বলে মনে করেন? আপনার কোনো পর্যবেক্ষণ, পরামর্শ আছে কিনা? আচ্ছা, আমি চট করে ওনার আগের আলোচনা সম্পর্কে একটু কমেন্ট করি। দেখুন, অনেক সময় আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানগুলোর করা নিয়ে কথা বলি। 8 মাসের মধ্যে পুনর্গঠন পুরোপুরি সম্ভব এটা দাবি আমি করছি না, কিন্তু 8 মাস অনেকটা সময়, এবং এর মধ্যে আরও অনেক বেশি জোরদার মানে পুনর্গঠনের উদ্যোগ দরকার। সেটা কতটা হয়েছে সেটা নিয়ে এখনও প্রশ্ন আছে। তবে এই ধরনের বিশেষত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আরও যাতে অ্যাক্টিভ হয়, কারণ দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে যেমন ধরেন দাবি দেওয়া ভিত্তিক অনেকগুলো আন্দোলন আমরা এর মধ্যে দেখেছি, এবং আমি মনে করি যেটা আরও দেখব, কারণ এই কারণেই যে মানুষ 16 বছরে 15 বছরে আসলে কোনো দাবি দিতে এমন কোনো আদায় হয়নি, ফলে মানুষের মধ্যে দাবি দেওয়া জমে আছে এবং জেনুইন দাবি দেওয়া আছে অনেক, যেগুলো সমাধান করা উচিত। এবং একটা অভ্যুত্থানের সরকার আমার দাবি দেওয়া শুনবে না, তো তাহলে অভ্যুত্থানের সরকার মানে কিভাবে মানে সে আসলে জনগণের দাবি যদি সে না শোনে, সে কি আগেকার স্বৈরশাসকদের মতো হবে যে জনগণ দাবি করে যাক, দিনের পর দিন আন্দোলন করে যাক, সেটা থোড়াই পরোয়া করবে? তা তো না। ফলে তাদের জায়গা থেকে জনগণের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন আছে, সেই আন্দোলনে মেরিট দেখে সরকারের সমাধান করা উচিত। জিয়ে রাখলে বরং সেগুলো অন্য কেউ সুবিধা নিতে পারে। কিন্তু ষড়যন্ত্রের জায়গাতে সরকারকে সুনির্দিষ্ট হওয়া উচিত। যেমন ধরেন এই যে মব আক্রমণ হচ্ছে, সেটা ধর্মীয় মাজার থেকে হোক, সাম্প্রদায়িক জাতি গোষ্ঠীর উপরে মানে সাম্প্রদায়িক হামলার জায়গা থেকে হোক, জাতি বিদ্বেষী, নারী বিদ্বেষী নানান রকম হামলা হচ্ছে, কিংবা ছিনতাই ডাকাতিগুলো বেড়ে যাচ্ছে, এগুলো ডেফিনেটলি আজকেই আমি মানে আমাদের বাঞ্ছারামপুরের একজন কিভাবে সে একটা ডাকাতের শিকার হয়েছে রাস্তায়, সেটার বর্ণনা দিচ্ছিল। ফলে এই যে নানা ধরনের ঘটনাগুলো, এগুলো খুবই মানে এগুলোর মধ্যে আপনি দেখবেন যে একটা উপাদান আছে, যে একটা ইনস্টেবল পরিস্থিতি তৈরি করার, যে পরিস্থিতি ঠিক স্থিতিশীল না, পরিস্থিতি অস্থিতিশীল এবং অনিশ্চিত, মানুষের মধ্যে উদ্বেগ, নিরাপত্তার উদ্বেগ এবং অন্যান্য উদ্বেগ বাড়িয়ে তোলা, এইটা বরং ওই পতিতদের নানান রকম ষড়যন্ত্র বলেই কিংবা তার যোগসাজশ থাকার যত সময় সম্ভাবনা আছে, ফলে সেইখানে মনোযোগ দেওয়া দরকার সরকারের। সরকার অনেক ক্ষেত্রে ঠিক এই মব আক্রমণগুলোকে যেভাবে ছাড় দেয়, কিছুটা মানে দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন, ঘোষিত আন্দোলনের উপর চড়াও হয়, এইটা ঠিক পদ্ধতিগতভাবে ঠিক না। আমি ফিরে আসি আপনার লাস্ট প্রশ্নে, এক বাক্যে বলবো, দেখুন সরকার ইতিমধ্যেই যে রোড ম্যাপে আছে, একটা অঘোষিত হলেও রোড ম্যাপ আছে যে তারা বিচার করবেন। আমরা বলেছি দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা দরকার, মানে তাদের নেতৃবৃন্দের বিচারের পাশাপাশি, ব্যক্তি হিসেবে বিচারের পাশাপাশি দল হিসেবে বিচারের জায়গায় আসা দরকার। এবং এখানে সংস্কার বিষয়ে যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্যের কমিশন কাজ করছে, এবং এটা 3 মাস মানে বাই জুন জুলাইয়ের মধ্যে এটা একটা শেপ নেবে। আর সরকার ডিসেম্বর টু মানে জুনের যে ইলেকশন মানে টাইম ফ্রেম দিয়েছে, মানে তাদের এই ম্যাপের মধ্যেই থাকা দরকার। প্রত্যেকটা জায়গায় কনসেনসাস যদি পদ্ধতি হয়, এবং সেটাকে আমরা জাতীয় ঐক্যমত্য মানে রক্ষার যে দায়িত্ব সেই জায়গা থেকে দেখি এবং প্রতিযোগিতাটাকে ওর অধীনস্থ রাখি, তাহলে এই রোড ম্যাপের মধ্যেই আমরা গণতান্ত্রিক উত্তরণটা সম্ভব হবে। ধন্যবাদ জুনায়েদ স্যারকে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে প্রশ্ন, দেশের দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন চাচ্ছে বিএনপি, বিদ্যমান পরিস্থিতি আবার অনেকে সংস্কার আগে চাচ্ছেন, সমাধানের পথ আসলে কি? ছাড় কে দিবেন, কিভাবে দিবেন? দেখুন, এখানে ছাড়ের প্রশ্ন না, প্রশ্ন হলো সকলে মিলে আলোচনায় এক জায়গায় আসতে হবে যে সংস্কার যে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যুগ যুগ ধরে চলবে এই সংস্কার। অতএব সংস্কারের কোন পর্যায়টুকু নির্বাচনের আগে সম্ভব, যেটা পার্লামেন্ট ছাড়া করা যায়, আর সংস্কারের কোনটুকু এই যে একটার পর একটা পার্লামেন্ট আসবে। আমি তো আশাবাদী যে ডক্টর ইউনূস যিনি বলেছেন যে একটি ইতিহাসের শ্রেষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করবেন। সংস্কারে কিন্তু আরেকটা বিষয়ে সকলে ঐক্যমত্যে পৌঁছেছেন বা পৌঁছাবার কথা। আমি ওই আলোচনায় যাই না, আমাদের আরও সিনিয়র যারা তারা যান, আমাদের স্ট্যান্ডিং কমিটি, আমি জানি যে এই যে এটা আমাদেরও প্রস্তাবনা যে 5 বছর পর পর
তত্ত্বাবধায়ক সরকার হবে বা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যে পার্টি ক্ষমতায় থাকবে সেই পার্টির অধীনে নির্বাচনটা হবে না। তার মানেই 5 বছর পর পর যখনই একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে বা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তারা তাদের মতো করে নিরপেক্ষ নির্বাচন করবেন। তো একটার পর একটা সরকার যখন আসবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে, তারা সংস্কারগুলো চালিয়ে যাবেন। আগের সরকারকে তারা ফলো করবেন, এগিয়ে নিয়ে যাবেন আগের সরকার যেখানে শেষ করে গেছেন সেখান থেকে। তো কাজেই এই সংস্কার শেষ হবার নয়, কিন্তু আলোচনাও শেষ হবার নয়। সংস্কার এবং আলোচনা দুটোই চলতে থাকবে, নির্বাচনও চলতে থাকবে একটার পর একটা 5 বছর পর পর, এবং এভাবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এভাবেই চলবে। এবং এই গণতন্ত্রের চর্চার মধ্য দিয়েই কিন্তু যেমনি সংস্কার এগিয়ে যাবে, দেশের সমৃদ্ধি এগিয়ে যাবে, অর্থনীতি এগিয়ে যাবে, তেমনি নতুন বাংলাদেশে আমরা সকলেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখব, এটাই আমি মনে করি। জি জুনায়েদ শেখ, আপনার কাছে আমি বিশেষ একটি প্রশ্ন ছোট্ট একটু কমেন্ট আপনাকে জানতে চাই। অনেক ধরনের সংস্কারের কথা আসলে আসছে, অনেক ধরনের সংস্কার আপনার রাজনৈতিক দলগুলোও বলছেন। জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক বাংলাদেশের জন্য রাজনৈতিক দলগুলোর সংস্কার, নিজেদের সংস্কার আসলে কতখানি জরুরি, নতুন বাংলাদেশ যেটি আমরা চাচ্ছি? অবশ্যই দরকার। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার বলতে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ চর্চার মধ্যে গণতান্ত্রিক চর্চাটা আনা এবং মানে এই দলটা জনগণের কাছে কীভাবে জবাবদিহিমূলক হবে সেই জায়গাটা প্রতিষ্ঠা করা, দুটো বিষয়। এখন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিজের দলের সভ্যদের কাছে জবাবদিহিতার প্রশ্ন, আবার দল হিসেবে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন সেটা থাকে, সেটা তো ইলেকশন সহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকে না। এখন ধরেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটাও অনেক ক্ষেত্রে রাষ্ট্রের গণতান্ত্রিক যে চর্চা যদি থাকে তাহলে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিশ্চিত হয়। যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, যদি আপনি সংবিধানে বিদ্যমান সংবিধানে যে 70 অনুচ্ছেদ আছে, এইটার ফলে সবাই মোটামুটি হাত তোলা এমপি, কিছু মনে করেন না, বাট ব্যাপারটা বাস্তবতা তাই, তাহলে আপনার নিজের দলেও কিন্তু কোনো প্রয়োজন হয় না। একটা বিল উঠবে, হুইপ জানিয়ে দিলেই হয় যে এরকম একটা বিল তোলা হচ্ছে, আপনারা হাত তুলে ফেলবেন। হাত না তুললে, ভোট না দিলে তো, বিপক্ষে ভোট দিলে তো আপনার মেম্বারশিপ থাকবে না। কিন্তু যখন আপনি এটা করবেন যে 70 অনুচ্ছেদ নাই, এখন হর্স ট্রেডিং হবে বলা হয়, ঠিক আছে, আমরা তো বলেছি যে দুটো বিষয়ে মানে অনাস্থা ভোট এবং বাজেট, দুটো বাদ দিয়ে বাকি সব প্রশ্নে যদি আপনি ভোট দেওয়া, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার দেন, একটা বিল পাশ করাতে হলেও আপনাকে আপনার সংসদীয় টিমের সাথে বসে সেটা আগে আলোচনা করতে হবে, প্রত্যেকের মতামত দিতে হবে, যদি একটু সুযোগ দেন। আমি বলছি যে রাষ্ট্রের অনেক গণতান্ত্রিক বিধিবিধান চর্চা দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে চাপ এবং বাস্তবতা সৃষ্টি করতে পারে। এখন অন্য দলের গণতন্ত্র নিয়ে আমি কথা বলবো কিভাবে, কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হলে দলের ভিতরে গণতন্ত্র চর্চা। জি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারের জন্য করণীয় কি করবে? তখনই রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতরে সংস্কার মানে কর্মসূচি বা চর্চা চলতে থাকবে, যখন প্রত্যেকটা নির্বাচনই অবাধ এবং নিরপেক্ষ হবে। আপনি ধরে নেন প্রতিপক্ষের একজন প্রার্থী অনেক যোগ্যতর, তখন আপনার নিজের দলের প্রার্থী যদি একজন বখাটে হয়, তাহলে আপনি নিশ্চিত জানবেন যে জনগণ ওই প্রতিপক্ষের যোগ্যতর প্রার্থীকে ভোট দেবে, আপনার দলের বখাটেকে ভোট দেবে না। তখনই কিন্তু আপনি নিজেও চিন্তা করবেন যে আমিও ওরকম একটা যোগ্য প্রার্থী দেব। এভাবেই যখনই গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে, তখনই মেধার রাজনীতির চর্চাও অব্যাহত থাকবে, জবাবদিহিতার রাজনীতির চর্চাও অব্যাহত থাকবে, এবং দলের ভেতরে ওই সংস্কার, গণতান্ত্রিক সংস্কার বলেন বা দলের ভেতরে মেধার সংস্কার বলেন, এগুলো কিন্তু এই চর্চার ভেতর দিয়েই চলে আসবে। সবকিছুই নির্ভর করছে গণতান্ত্রিক চর্চার উপরে। অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জুনায়েদ শেখ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সহাবস্থান আসুক, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য আর সহাবস্থান অটুট থাকবে, জনগণের ভোটাধিকার আর সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায়, সেই প্রত্যাশা শেষ করছি আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।